বিসমিল্লাহির রহমান রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 টিভি চ্যানেল থেকে আমি কর্নেল হক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সাপ্তাহিক মুক্তির কথা অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে আজকে আমরা আলোচনা করব এই স্বাধীনতার মার্চ মাসের যে যুদ্ধ শুরু হয়েছিল মুক্তির জন্য, দেশের স্বাধীনতার জন্য, সার্বভৌমত্বের জন্য পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে, তার প্রেক্ষাপটে আজকে আমরা কোন অবস্থানে আছি সে সম্পর্কে আলোচনা হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব আমরা, আমাদের আরেকটি মুক্তির যে একটা ঘটনা ঘটেছিল 2001 সালে বর্ডারে বড়াইবাড়ির যুদ্ধ। আমাদের প্রতিবেশী দেশের সাথে আমাদের একটি খণ্ডযুদ্ধ হয়েছিল এবং সেই খণ্ডযুদ্ধের যে আমরা একটা বীরত্বপূর্ণ ভূমিকা আমরা রাখতে পেরেছিলাম সেই বিষয়ে আজকে আলোচনা করব। এই দুটি বিষয় আলোচনা করার জন্য আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে আসছেন বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত সুযোগ্য নামকরা একজন ডিপ্লোম্যাট এবং সেক্রেটারি। তিনি হলেন সচিব, একাধারে সচিব এবং রাষ্ট্রদূত হিসেবে বিভিন্ন দেশে দীর্ঘ মেয়াদী দায়িত্ব পালন করেছেন এবং মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছেন এবং তিনি একটি তার পাও এই যুদ্ধের মধ্যে হারিয়েছেন। তিনি হলেন মেজর আশরাফুদ্দৌলা। শ্রদ্ধেয় স্যার, আপনাকে এই অনুষ্ঠানে স্বাগতম। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। আরেকটি যে ঘটনা বড়াইবাড়ি, এই যুদ্ধ যদি কেউ না জেনে থাকেন আজকে জানবেন যে কি করতে পারি আমরা বাংলাদেশিরা। আমাদের এই জাতি যে মাথা নত করে না কারো কাছে, চির উন্নত মমশির, সেই পরিচয় দেওয়া হয়েছিল সেই বড়াইবাড়ির যুদ্ধে 2001 সালে। সেই যুদ্ধের নায়ক যিনি সেখানে সরাসরি ফিল্ডে থেকে কমান্ড করেছিলেন, 33 রাইফেল ব্যাটালিয়নের মাধ্যমে তীব্র পরাজয় ধারণ করতে হয়েছিল আমাদের প্রতিপক্ষের, শোচনীয় পরাজয় বরণ করতে হয়েছিল প্রতিপক্ষের। সেই নায়ক আজকে আমাদের এই অনুষ্ঠানে হাজির হয়েছেন। তিনি হলেন কর্নেল শায়রুজ্জামান। স্যার, আপনাকে স্বাগতম আজকের এই অনুষ্ঠানে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ স্যার। স্যার, আমরা কথা না বাড়িয়ে প্রথমেই আমরা যাব আমাদের বীর মুক্তিযোদ্ধা, যে স্বাধীনতার যুদ্ধ ছিল আমাদের স্বপ্নের যুদ্ধ, যে যুদ্ধের মাধ্যমে আমরা পেতে চেয়েছিলাম সাম্য, সামাজিক মর্যাদা, মানবিক মর্যাদা, মূল্যবোধ এবং গণতন্ত্র। সেটার জন্য আপনারা যুদ্ধ করেছিলেন হানাদার বাহিনীর বিরুদ্ধে। আজকে সেটার পরেও তার দীর্ঘ 54 বছর পরে আরেকটা যুদ্ধ করতে হলো আমাদের তরুণ সমাজকে, যেটা 36 জুলাই বলে পরিচিত। সেই আমরা বিপ্লব বলি আর গণ অভ্যুত্থান বলি, যাই না কেন, যার মাধ্যমে সেই ফেসিবাদ সরকার দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আপনি একজন মুক্তিযোদ্ধা হিসেবে আপনি কিভাবে দেখেছেন 36 জুলাইয়ের আগের সময়টাকে? সেটা কি আপনাদের যে চাওয়া, সেই চাওয়ার সাথে কি পাওয়ার মিল ছিল? ধন্যবাদ কর্নেল হক আপনাকে। আমাদের এই স্বাধীনতার মাসে জাস্ট কদিন পরে আমাদের 55তম স্বাধীনতা দিবস, এই উপলক্ষে আপনার মুক্তির কথা বলার জন্য আপনি আমাকে যে আমন্ত্রণ করেছেন তার জন্য আপনি অনেক অনেক ধন্যবাদ। আপনার চ্যানেলকে অনেক ধন্যবাদ। আমি আজকের এই দিনে প্রথমেই আমাদের বাংলাদেশের জনগণকে, আপামর জনগণকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি এবং একই সাথে আমাদের যে 30 লক্ষ শহীদ মুক্তিযুদ্ধে যারা আমাদের নেতৃত্ব দান করেছেন, রাজনৈতিক, সামরিক যারা সকলেই ছিল, সকলের প্রতি আমার গভীর শ্রদ্ধা। প্রথমত দেখুন, মুক্তিযুদ্ধ যে আমাদের যেটা হয়েছে তার প্রেক্ষাপট, মুক্তিযুদ্ধটা হচ্ছে বাংলাদেশের বাঙালিদের, বিশেষ করে পূর্ব বাংলার বাঙালিদের হাজার বছরের ইতিহাসে সবচেয়ে গৌরবময় অধ্যায়। আপনি দেখেন, আপনি যদি ইতিহাসভাবে যদি দেখেন, মুক্তিযুদ্ধটা কিন্তু হঠাৎ করে হয়নি, এটার একটা দীর্ঘ ইতিহাস আছে। আমি যেটা মনে করি যে আমাদের পূর্ব বাংলার বাঙালিরা, স্পেশালি মুসলমান বাঙালিরা, তারা হাজার বৎসর ধরে বিশ্বাসঘাতকতার শিকার হয়েছে। প্রথমে আমি শুরু করি 1757 সালে আমাদের সিরাজউদ্দৌলার যখন বাংলা, বিহার, উড়িষ্যার স্বাধীন নবাব, আমরা তখন স্বাধীন ছিলাম, আমাদের সেই স্বাধীনতা হরণ করেছে বিশ্বাসঘাতকতার মাধ্যমে। এরপর গত 200 বৎসর যখন ব্রিটিশরা ছিল,
বাঙালি মুসলমানরা ব্রিটিশ দ্বারা এবং হিন্দু জমিদারদের দ্বারা যে কি অত্যাচারিত হয়েছিল সেটা কিন্তু ইতিহাসে লেখা আছে। এরপর 1947 সালে আসি। 1947 সালে পাকিস্তান হওয়ার জন্য, পাকিস্তান একটা দেশকে, রাষ্ট্রকে জন্ম দেওয়ার জন্য আপনার নিশ্চয়ই জানা আছে যে মেইন মেকানিজমটা ছিল দ্য মুসলিম লীগ। এই মুসলিম লীগ কিন্তু বাংলাদেশে এই ঢাকায় 1905 সালে এই মুসলিম লীগের শাহবাগে প্রতিষ্ঠিত হয়েছিল। নবাব স্যার সলিমুল্লাহ। এটা এই বাংলাদেশে এই ঢাকার বুকে জন্মগ্রহণ। তার মানে স্যার এই পাকিস্তান আন্দোলনটা কিন্তু আমাদের এই পূর্ব বাংলা, অর্থাৎ এই বাংলা, তারাই সেই শক্তি জুগিয়েছে। আপনারা যদি মূল জিনিসটাই তারা রচনা করেছে। 1947 সালে যে রেফারেন্ডাম হয়, আমাদের এখানে ভোটের সংখ্যা ছিল পাকিস্তানে যে এখন যে পাকিস্তান তার চেয়ে অনেক বেশি। কিন্তু দুঃখজনকভাবে এই মুসলিম লীগের নেতৃত্ব কিভাবে পশ্চিম পাকিস্তানে চলে গেল, হ্যাঁ আমরা সেটা জানি। চিন্তাই হয়ে গেল এটা কি সেরকম কি স্যার? হ্যাঁ, আমাদের লোকের অভাবে, আসলেই তা। যোগ্য লোক তো আমরা যখন 1947 সালে যখন দেশ ভাগ হলো, আমরা ভাবলাম যে স্বাধীন হলো, কিন্তু হঠাৎ করে আমাদের চৈতন্য বোধ হলো একই, এটা তো আমরা একটা নতুন একটা কলোনিয়ালিজমের মধ্যে আমরা পড়ে আছি। আরেকটা জিনিস আপনার কাছে একটু জানতে চাই স্যার, আপনি অনেক অভিজ্ঞ, ইতিহাস সম্পর্কে অনেক কিছু জানেন স্যার। আমি ওই শেখ মুজিবের আত্মজীবনী, অসমাপ্ত আত্মজীবনী সেখানে পড়েছি এবং এমনিও ইতিহাস পড়ে দেখেছি যে আসলে এই 55,126 বর্গ মাইলের বাংলা হওয়ার কথা ছিল না আমাদের। 1947 সালের 14 আগস্ট যে বিভক্ত হলো দেশটা, ইন্ডিয়া বিভক্ত হয়ে দুটো দেশে পরিণত হলো, এই অংশ 55,126 বর্গ মাইল হওয়ার কথা ছিল না। সেই আসামের বিশাল একটা অংশ, আমাদের করিমগঞ্জ, আরো দিনাজপুরের আরো বিশাল অংশ আমাদের সাথে থাকার কথা ছিল। এটা কেন হলো না স্যার? এটা হচ্ছে আমাদের জনাব র্যাডক্লিফের দান, বুঝেছেন? যে র্যাডক্লিফ এসেছিল মাত্র 1 মাস তো 2 মাসের জন্য এই যে ভাগ করার জন্য আপনার এই রেফারেন্ডামের পরবর্তী সময়, এবং উনি লাহোর জিমখানায় হুইস্কি খেয়ে একটা ম্যাপ নিয়ে উনি ড্র করে দিয়েছেন, এই হলো। এবং আপনি জানেন যে এই যে আমাদের যে সীমানা যেটা তৈরি হয়েছিল, তো আমাদের সাথে থাকার কথা, হ্যাঁ, এই সীমানাটা আপনি একটু চিন্তা, যে সীমানাটা হয়েছিল এটা কারো ঘরের ভিতর দিয়ে, বাড়ির মাঝখানে, বাড়ির অর্ধেক এদিকে হচ্ছে পাকিস্তান, অন্যদিকে হচ্ছে বাড়ির অন্যদিকে হচ্ছে ভারত। এইরকম একটা হজবরল অবস্থায় করেছিল। বাট আমার যে মেইন কথাটা আমি বলতে চাচ্ছি যে 47 সালে দেশ যখন স্বাধীন হলো, আমরা খুব উদ্বুদ্ধ হয়েছিলাম, উৎফুল্ল হয়েছিলাম যে আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি, যে আমাদের সব কিছু আমাদের অর্জন হবে অর্থনৈতিকভাবে, শিক্ষাভাবে, সোশ্যালি, সব দিক দিয়ে। কিন্তু আমরা দেখলাম কি আমরা এই যাবার দ্বিতীয় একটা বিশ্বাসঘাতকতার মধ্যে। কিন্তু স্যার আমার তো এখানে একটু কথা আছে আপনার সাথে, আমি এটা শেষ করে আমি স্যারের কাছে যাব আপনার কাছে জানার জন্য। স্যার 47 সালের 14 আগস্টে যখন আমরা ডেমোগ্রাফি চেক করি এবং ইকোনমি চেক করি, কিংবা অন্যান্য বিষয়গুলো আমরা যখন দেখি, অর্থনীতির দিকে দেখি, পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানের মধ্যে গালফ অফ ডিফারেন্স ছিল। শিক্ষিতের হার তখন পূর্ব পাকিস্তানে কিংবা ইস্ট বেঙ্গলে ছিল অনেক কম, এমনকি হাতে গোনা কয়েকজন। আমাদের প্রশাসন চালানোর মতো যোগ্যতর লোক ছিল না, সেক্রেটারি ছিল না একজনও, ICS সেক্রেটারি, ইন্ডিয়ান সিভিল সার্ভিসের তেমন যোগ্যতম লোক ছিল না, পুলিশ ছিল না, মিলিটারি ছিল না, একটা মাত্র বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া কোনো বিশ্ববিদ্যালয় ছিল না। আর বাকি কলেজগুলো ছিল হরগঙ্গা কলেজ, MC কলেজ, এই নানান কলেজ, হিন্দু জমিদারদের কলেজ। এবং মুসলমানদের শিক্ষার সংখ্যা একেবারেই কম ছিল, ইনফ্রাস্ট্রাকচার ছিল না, রাস্তাঘাট ছিল না, সদরঘাট, সোয়ারিঘাট, মৌলভীবাজার, এই যে আমাদের অবস্থাটা ছিল, সেই সময় কি আদৌ কি স্যার প্যারিটি রাখা সম্ভব ছিল? প্যারিটিটা হচ্ছে এক জিনিস, ঠিক আছে? আপনি যে জিনিসগুলো বলছেন সেটা হচ্ছে আপনার স্ট্যাটিস্টিক্যালি আপনি কিন্তু 100% ইউ আর নট রাইট। 100% সেখানে ছিল, শিক্ষিত লোকজন ছিল, আপনার প্রেসিডেন্সিতে লেখাপড়া করেছিল, আমাদের এখান থেকে ম্যাজিস্ট্রেট হয়েছিল, ব্রিটিশ ম্যাজিস্ট্রেট হয়েছিল, যে আমাদের শিক্ষিত সংখ্যা মুসলিমেও ছিল, কিন্তু যে ছিল না এটা ঠিক না। এখন এখানে এটা পাকিস্তানিরা তারা যেটা করেছে সিস্টেমেটিক্যালি, একটা তো ঠিক আছে, আমরা ছিলাম জনসংখ্যার দিক দিয়ে আমরা ছিলাম বড়। এই জায়গাটায় আবার আপনার কাছে আসতেছি ফিরে, এই জায়গায় আবার আপনার কাছে ফিরে আসবো, আমরা আরেকজন অতিথির কাছ থেকে আবার এই জায়গাটা আপনার কাছে ফিরে আসবো। স্যার, শ্রদ্ধেয় কর্নেল শাহেরুজ্জামান, আমাদের চোখের সামনে আমরা হয়তো সরাসরি দেখতে পারিনি, সে সময় উন্নত প্রযুক্তি ছিল না 2001 সালে,
যে ভারতীয়রা আমাদেরকে খুবই ঘৃণার চোখে দেখে, আমাদেরকে দুর্বল হিসাবে মনে করে, বর্ডারে তারা অহরহ হত্যাকাণ্ড চালায়, যখন তখন মানুষ মেরে ফেলে, তাদের দেশে ঢুকলেই গুলি করে মেরে ফেলে, বাঁচ বিচার নাই, নির্মম নিষ্ঠুরভাবে তারা হত্যা করে। এর মধ্যে এক অলৌকিক ঘটনার মতোই ঘটে গেল বড়াই বাড়ির যে ঘটনাটি, আর সেই ঘটনার নায়ক ছিলেন আপনি। স্যার, এই সম্পর্কে এই স্বাধীনতা যুদ্ধের পরে কিন্তু আমাদের আরেকটা বড় অ্যাচিভমেন্ট ছিল বড়াই বাড়ির যুদ্ধ, এটা অস্বীকার করার কিছু নাই। অবশ্যই আমি স্বাধীনতা যুদ্ধের সাথে কখনো সেটা তুলনা করব না, স্বাধীনতা যুদ্ধের গৌরব গাথা তো সেটা আকাশচুম্বী, কিন্তু ক্ষুদ্র হলেও সেটা কিন্তু আশা জাগা নিয়ে একটি বিষয় ছিল যে না, বাঙালি মুসলমানেরা তারা কিন্তু ভীতু নয়, চির উন্নত মমশির। আপনি এই প্রসঙ্গে আপনার কাছ থেকে সেই ঘটনাটা একটু আমরা জানতে চাচ্ছি শ্রদ্ধেয় স্যার। জি জি, থ্যাংক ইউ ভেরি মাচ। এই বিষয়গুলো আসলে জানা উচিত, কারণ যা হয়েছে 2001 সালে, আজ থেকে প্রায় 24 বছর আগেকার কথাই তো দেখতে দেখতে হয়ে গেল। সেই সময় দেশে কি রাজনৈতিক পরিস্থিতি ছিল আপনারা সবাই জানেন, এবং তারপরেও যে ছিল, যার কারণে হয়তো এইভাবে এই কথাগুলো বলার মতো আসলে সময় বা সুযোগ আসে নাই। এতদিন পরে সময় সুযোগ এসেছে, আমাকে আমন্ত্রণ করেছেন, আমি এটার জন্য আপনার কাছে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ঘটনাটা ছিল এরকম, 2001 সালে এটা ইনিশিয়াল ঘটনা শুরু হয়েছিল সিলেটের একটা বিওপি পদুয়া, এটাও অনেক নামকরা এবং ওই সময়কারই আলোচনার মধ্যে অত্যন্ত আলোচিত একটা বিষয় ছিল। 16 এপ্রিল 2001 সালে এই পদুয়ায় যে ঘটনাটা ঘটেছিল সেটার প্রেক্ষিতে আসলে এই বড়াই বাড়ির ঘটনার, পদুয়ার ঘটনাটা সংক্ষেপে অল্প একটু না বললে নয়, এই কারণে, কারণ ওই জায়গাটা যেটা সেটা সিলেট সেক্টরের আন্ডারে ছিল, আর এই বড়াই বাড়ি এটা হলো ময়মনসিংহ সেক্টরের আন্ডারে। তো সেই সিলেট সেক্টরের সেই স্থানটা, জায়গাটা, বর্ডারে, এটা বহুদিন ধরে আমাদের অবস্থান, আমাদের ম্যাপ অনুযায়ী আমাদের অধীনে থাকার কথা। এটা স্বাধীনতার পর থেকেই এটা বিএসএফ এর দখলে ছিল বা ভারতীয় দখলে ছিল। তো ওই সময় বিডিআর কর্তৃপক্ষ এবং ওই সময় যিনি ডিজি ছিলেন আপনারা নিশ্চয়ই জানেন, জেনারেল এএলএম ফজলুর রহমান স্যার, ওনার এই সাহসিকতায় এবং সিদ্ধান্তে, বীরত্বপূর্ণ সিদ্ধান্তে ওই জায়গাটা বাংলাদেশ নিজের কবজায় এবং দখলে নিয়ে নেয়, যেটা একটা অত্যন্ত একটা আলোচিত ঘটনা ছিল এই সময় পুরো দেশ। দুঃসাহসী ব্যাপার, যেটা হয়তো আমাদের প্রতিবেশী দেশ এত বড় একটা, তারা নিজেদেরকে ক্ষমতাবান মনে করেন, নিজেরা হয়তো চিন্তাও করতে পারে নাই যে ধরনের একটা স্টেপ ওই সময় বিডিআর, তখন বিডিআর ছিল, বিএসএফ বা বিজিবি ছিল না, আপনারা জানেন বিজিবি তো হলো 2009-এর এই বিডিআর কার্নেজের ঘটনার পরে। তো বিডিআর কর্তৃক এই ঘটনাটার পরে তারা হতচকিত হয়ে যায় আমাদের প্রতিবেশী বৃহৎ রাষ্ট্র, এবং তারই আসলে প্রতিশোধমূলক ব্যবস্থা হিসেবে এই যে বড়াই বাড়ি যে বিওপিটা যেটা আছে, এটা আসলে রৌমারীর আন্ডারে, কুড়িগ্রাম জেলার রৌমারী থানা বা উপজেলার আন্ডারে একটা বিওপি, এবং এই বিওপিটা রৌমারীর আন্ডারে হলো, এটা আবার আমাদের যে এরিয়া অফ রেসপন্সিবিলিটি যেটা বলে আমাদের সেনাবাহিনীর ভাষায় বা প্রতিরক্ষামূলক ভাষায়, এটা আবার ছিল জামালপুর ব্যাটালিয়নের আন্ডারে, ময়মনসিংহ সেক্টরে জামালপুর ব্যাটালিয়ন আন্ডারে, এবং আমি সেই জামালপুর ব্যাটালিয়নের অধিনায়ক ছিলাম, 33 রাইফেল কমান্ডিং অফিসার, জি, কমান্ডিং অফিসার অফ 33 রাইফেল ব্যাটালিয়ন। তো তার মানে হলো এটা 33 রাইফেল ব্যাটালিয়নের আওতাধীন জায়গা, এরিয়া অফ রেসপন্সিবিলিটি, জি, এরিয়া অফ রেসপন্সিবিলিটি, এবং আমার এই সৈনিক ওখানে সেই প্রতিরক্ষা বিওপি যেভাবে প্রতিরক্ষার দায়িত্বে থাকে, নিয়োজিত থাকে, বর্ডার গার্ড করে বা সীমান্ত পাহারা দেয়, সেই কাজটি তারা করছিল। তো আমরা এই বিষয়টা আসলে মানে পদুয়া ঘটনার আগের থেকেই আমাদেরকে হায়ার হেডকোয়ার্টার থেকে বা বিডিআর হেডকোয়ার্টার থেকে আমাদেরকে খবর দেওয়া হচ্ছিল বা মেসেজ আদান প্রদান হচ্ছিল যে আমাদেরকে সতর্ক থাকার জন্য, যে কিছু একটা হতে যাচ্ছে। তো হতে যাচ্ছে যেটা, সেটা টের পেলাম যখন পদুয়ার ঘটনাটা ঘটল, তখন আমাদেরকে ইনস্ট্যান্টলি ব্রিফ করা হলো, এবং তারও 2-3 দিন আগে থেকে যে আমরা কমান্ডিং অফিসারদেরকেই বিডিআর হেডকোয়ার্টার থেকে বলা হয়েছিল যে আমরা যেন বর্ডারের কাছাকাছি অবস্থান করি, নট ইন দ্য ব্যাটালিয়ন হেডকোয়ার্টার, কারণ এই জামালপুর থেকে ওই সেই বড়াই পর্যন্ত পৌঁছতে মাঝখানে 4টা নদী এবং 4টায় ফেরি,
ফেরিতে পার হতে হয়। ফেরিতে পার হতে হতো। আচ্ছা আচ্ছা। এই ফেরি পার হয়ে আমি গেছি ঘটনার সময়। Right, sir. কিভাবে গেছি সেই ঘটনা একটু পরে আসছে। তো অতর্কিতে তারা এটা দেখলো যে এই পদুয়াটাই হচ্ছে তাদের জন্য একটা বার্গেনিং চিপ হবে যদি তারা এটা দখল করে নিতে যায়। কারণ লোকেশনটা এমনই স্ট্র্যাটেজিক্যাল যে ওই যে বললাম যে 4টা নদী পার হয়ে লাস্টে একটা খালের ওই পারে এই বড়াইবাড়ি বিওপিটা, এবং বিওপির সামনে বড়াইবাড়ি একটা লম্বা একটা গ্রাম। আচ্ছা। তারপরে হলো জিরো লাইন, Zero line। বা তাদের তার কাটার বেড়া, ওই সময় কাটাতারের বেড়া যেটা তারা তার মানে তো দিয়েছে। ডেপথ ছিল একেবারেই বিচ্ছিন্ন, একেবারেই বিচ্ছিন্ন, মূল একেবারেই ভূখণ্ড বিচ্ছিন্ন। থেকে স্যার। এবং এটা রমারি কোম্পানি হেডকোয়ার্টার থেকেও ওই বরাবরই বিওপিতে আসা সম্ভব না। ওখানে আসতেই 2 ঘন্টা লাগে, রাইট স্যার। এবং আসতে হবে পায়ে হেঁটে, এছাড়া কোনো উপায় নাই। কারণ আমাদের তো ওই সময় সীমান্তে আমাদের যাতায়াত ব্যবস্থা খুবই খারাপ ছিল। জি। এবং ভারতীয়দের যেটা বর্ডারে তখনই রাস্তাঘাট তারা করে ফেলেছে, কাঁটাতারের বেড়া করে ফেলেছে, সে অনুযায়ী আমাদের এই সিস্টেমটা তখনও হয় না। এখন আমরা মূল ঘটনায় জানি স্যার। জি স্যার। এখন তারপরে যেটা হলো, ওই ঘটনার প্রতিশোধ স্বরূপ তারা বিওপিটা 18 তারিখ রাত্রে তারা অতর্কিতে প্রায়, যেটা আমরা পরে অন গ্রাউন্ডে যে পেয়েছি, যে প্রায় 2 থেকে 3 কোম্পানি বিএসএফ রাইট। আন্ডার এ ডেপুটি ডাইরেক্টর বা বিএসএফ এর যে তখন 57 বিএসএফ ব্যাটালিয়ন ছিল, আমার খুব সম্ভবত মনে আছে সেটা, তার আন্ডারেই এই পুরা প্রায় 3 কোম্পানির মতো সৈনিক, আচ্ছা। মানে 2 কোম্পানি প্লাস, ইট ইজ Right. নট লেস দেন অ্যারাউন্ড 300 পিপল ওকে। দে গট ইনসাইড। বাংলাদেশের ভিতরে ঢুকে তারা বড়াইবাড়ি বিওপিটা এমনভাবে এটা লোকেটেড, ওরা খুঁজতে পারে না। কারণ অন্ধকারের মধ্যে রাত 2টা 2:30টার সময় যদি কেউ ঢুকে কাঁটাতারের বেড়া পার করে, তাদের তো আর পরিচিত এলাকা না। স্যার। হ্যাঁ, তারা এসে আমার বিওপি খোঁজা শুরু করেছে। আচ্ছা। এবং ওই সময় ওই যারা ধান খেতে কাজ টাজ করে ছেলেপেলেরা, আচ্ছা। ওই ধানের শ্যালো মেশিন অপারেট করার জন্য ওখানে 2-1 ছেলেপেলে ঘোরাবেড়ি করে বা ছিল, ও তাদেরকে তারা জিজ্ঞাসা করছে এখানে বিওপিটা কই, বিওপিটা কই? বিডিআর এর বিওপি হ্যাঁ, আচ্ছা। এবং হিন্দি ভাষায়। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তাতেই আমার এই গ্রামের লোকজনই বুঝে ফেলেছে। যে ঘটনাটা তো অন্য কিছু। কারণ এত সৈন্য ওই পার থেকে আসতেছে, এরা তো বিডিআর এর সৈনিক না, আমরা তো এদেরকে চিনি, আমাদের গ্রামের সাথে থাকে সারাদিন, ওদের সাথে আমাদের কথাবার্তা জানাশোনা। আর এই সুযোগে তখন খবর পেয়ে ওই সেই ছেলেটাই বা আরো 2-1 জন জি। দৌড় মেরে বিওপিতে এসে খবর দিয়েছে যে আপনাদের এখানে এই এতগুলি আসছে, আমি দেখে আসলাম, রীতিমতো ঢুকতেছে তারা। হ্যাঁ, কালো কালো পোশাক পরা বা অন্ধকারের মধ্যে যেরকম দেখা যায়, আপনারা তাড়াতাড়ি সতর্ক হয়ে যান। ওই সময় সৈনিক যারা ছিল, যে কয়জনই ছিল, তারা বোধহয় 14-15 জন ছিল সব মিলে, মানে সব স্টাফ মিলে, বিডিআর প্লাস ওখানে সিভিল কিছু স্টাফও থাকে, কুক থাকে বা মেসেঞ্জার থাকে, বিভিন্ন কিছু মিলে তারা ওখানে ছিল। তাড়াতাড়ি তারা রেডি হয়ে যায়। কিন্তু বাই দিস টাইম যেটা হলো, যে বিওপি খুঁজতে খুঁজতে এবং 2 পক্ষের মধ্যে বাই দিস টাইম ফায়ারিং শুরু হয়ে গেছে। বিডিআর যখন দেখেছে 2 পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়ে গেছে, আচ্ছা। তারাও ফায়ার করতে আসছে, বিওপি খোঁজ পেয়ে লোকজনের দৌড়াদৌড়ি, এবং আমাদের লোকজনও। এর মধ্যে হয়েছে যে প্রথমেই তারা তাদের গুলিতে, এলএমজির গুলিতে, যে আমার একজন সৈনিক, তার নাম লান্সনায়ক ওয়াহেদ, আমার এখনো মনে আছে, আচ্ছা। এলএমজি পোস্টে যে দায়িত্ব ছিল, হ্যাঁ, হ্যাঁ। সেই গুলিবিদ্ধ হয় একেবারে কপালে? একেবারে কপালে। আচ্ছা, তো হেলমেট ছিল কপালে না? এবং- হেলমেট ছিল না? না, হেলমেট থাকলেও গুলিটা আচ্ছা, এমন ভাবে হ্যাঁ, এসেছে যে হেলমেটের নিচের দিক দিয়ে এখানে hit আর করেছে। তখন ওই ধরনের হেলমেটও না, ছিল না তখন ওই স্যার? ধরনের তখন হেলমেট ছাতার মতো হেলমেট ছিল। রাত্রেবেলা এত রাত্রে সৈনিকরা হয়তো হেলমেট পরা না পরা, এটা Right. এতটা এটা, কারণ পোস্টের মধ্যে তো সে তো আছে, Right. সে তো পোস্টে আছে, এলএমজি পোস্টের মধ্যে, কংক্রিট পোস্ট, ওই পোস্টের চিত্রতে গুলি এসে লেগে সে ওখানে স্পট ডেড, স্পট ডেড, শহীদ হয়ে গেল সে। এবং আমি সকালে যখন বিওপিতে যাই 9টা-10টার মধ্যে, তখনও সে ডেড বডি তার ওই না। পড়া পেয়েছি আমি ওখানে। তো এই ঘটনাটা হওয়ার সাথে সাথে তো চারিদিকে পুরা বিডিআর হেডকোয়ার্টার খবর হয়ে গেছে, এবং আমি তার আগের দিন রাত্রে কিন্তু জামালপুর বিওপিতে ছিলাম, যেহেতু ওই যে বলেছে আমাদেরকে বাইরে থাকতে, স্যার। সরি কামালপুর বিওপিতে ছিলাম। আপনি এই ঘটনাটা বিডিআর হেডকোয়ার্টারকে জানালেন স্যার। আমি জানালাম। আমরা আবার এই হেডকোয়ার্টারে ফেরত আসছি। আচ্ছা। প্রিয় সুপ্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, পুনরায় স্বাগতম মুক্তির কথা অনুষ্ঠানে। শ্রদ্ধেয় কর্নেল শাহরুজ্জামান স্যার, আপনি হেডকোয়ার্টারে জানালেন এই ঘটনাটা, হেডকোয়ার্টারে জানালেন, তারপরে কি হলো স্যার একটু সংক্ষেপে বলবেন? জি জি, হেডকোয়ার্টারে জানালাম। তখন আমি খবর পাওয়ার সাথে সাথে, আমার হেডকোয়ার্টারে জানার সাথে সাথে আমাকে যেটা বলা হলো যে অনতি বিলম্বে আমি যেন মুভ করে চলে যাই, ওখান থেকে ফিরে আসেন যাতে। না আমি তো তখন ও। আগের দিন রাত্রে আমি কামালপুর বিওপিতে ছিলাম, কামালপুরে।
সেই রাত্রে আমি আমার ব্যাটালিয়ন হেডকোয়ার্টারে ছিলাম। জি, স্যার। হ্যাঁ, আমার ব্যাটালিয়নের ভিতরে আমার বাসস্থানে। তো আমাকে জানানোর সাথে সাথে আমি পুরা এদিকে তো আমার বিওপিগুলোতে স্ট্যান্ড টু করে দিই, এবং বিওপি যেটা বড়াইবাড়ির আশেপাশে যে বিওপিগুলি আছে, একটা ছিল রৌমারি, একটা ছিল ইসলামারি, এখনো নাম মনে আছে, আর একটা ছিল বালিয়ামারি। এই ধরনের বিওপিগুলোকে বললাম ওখান থেকে রিইনফোর্স করার জন্য। রিইনফোর্স আমাদের আমরা যেভাবে রিইনফোর্স করা যতটুকু পারা যায় তাদের দিকে এগিয়ে তাদেরকে হেল্প করার জন্য। আর আমি এদিকে তো এটার জন্য আল্লাহর কাছে আমি অশেষ শুকরিয়া করি যে বিষয়টা এরকম ছিল যে পরের দিন সকালে আমার পিইটি ছিল, ফিজিক্যাল এফিসিয়েন্ট টেস্টের জন্য। তো সুতরাং সৈনিকরা এমনি ব্যাটল ড্রেসে, কারণ পিইটি তো ব্যাটল ড্রেসই করতে হয়, তো নট দ্যাট যে হাফ প্যান্ট পরে না, সবাই রেডি অবস্থানে। আমি বলার উইদিন নো টাইম আমি প্রায় যদ্দূর মনে আছে 3 প্লাটুনের মতো সৈনিক নিয়ে আমি বের হয়ে চলে যাই, এবং এটা ফজরের প্লাটুন স্ট্যান্ড কি 30 জন করে ছিল স্যার? মোটামুটি 25 অ্যারাউন্ড 70 পিপল, 74 প্লাস মাইনাস, 3 টন 3টা ট্রাক আর কি, 3 টন লরি এবং 1-2টা পিকআপ, এবং আমার জিপ সহ আমি বের হয়ে যাই, আমার রানার সিগন্যালার। এবং সবচেয়ে বড় কথা, আর একটা ইম্পর্টেন্ট কথা বলি, তার কিছুদিন আগে আমার ব্যাটালিয়নকে, প্রত্যেকটা রাইফেল ব্যাটালিয়ন বা আমার ব্যাটালিয়নের কথা আমি জানি, আমরা যে ইনফেন্ট্রি ইউনিটে, যেহেতু আমি ইনফেন্ট্রি অফিসার, ইনফেন্ট্রি ইউনিটের আগে কমান্ডো করেছি 2-3টা, তো সেখানে যে ব্যাটালিয়ন মোটর আমরা বলি 82 মিলিমিটার মোটর, 2টা 82 মিলিমিটার মোটরই ইস্যু করা হয়েছে। আচ্ছা, হ্যাঁ, এটা আমার জন্য ওই যুদ্ধের মধ্যে একটা বিরাট রোল, বিশাল। কারণ বাকি তো মোটর টোটাল 60 মিলিমিটার ছিল, প্লাস এমজি প্লাস এলএমজি আর রাইফেল, এগুলো। এইটা দিয়ে আমি মুভ করে চলে গেলাম। এটা মুভ করে যে আমি এই যে বললাম যে প্রায় 4টা নদী, ওখান থেকে জামালপুর শহর থেকে ছোট যমুনা নদী, তারপরে সানন্দাবাড়ি ব্রিজ, ওখানে একটা নদী, তারপরে জিঞ্জিনাম বলে আরেকটা নদী, এবং লাস্ট বিউপির আগে ধরণী খাল, বা এই 4টা ব্রিজ পার হয়ে আমি ওখানে পৌঁছে গেলাম। তারপরে আমি মোটামুটি সকাল এই 8টার দিকেই মোটামুটি পৌঁছে গেছি আমি, এবং অতি স্পিডে আমি ওখানে চলে গেছি। তারপরে ওখান থেকে তো যে দেখি যে গোলাগুলি হচ্ছে, প্রচুর গোলাগুলি হচ্ছে চারিদিকে, এবং ওখানকার লোকজন যারা ছিল, গ্রামের লোকজন ওখান থেকে সব ছেড়ে পালায় চলে আসতেছে। এবং ওখানে যে লোকাল এমপি, এখনো আমার মনে আছে যে ওখানে যে লোকাল যে মেম্বার অফ দ্য পার্লামেন্ট ছিলেন, সেই ভদ্রলোক উইথ হিজ ফ্যামিলি, দেখি যে উনি ওখানে জিপ গাড়িতে একটা করে ওখানে উনি চলে আসতেছেন, শরণার্থীদের যেরকম ভাবে চলে আসে যুদ্ধের মধ্যে, মুক্তিযুদ্ধের সময় যেরকম, ওই রকম ভাবে ওখানকার এলাকা যত খালি হয়ে গেছে, সিভিলিয়ানরা সব পালায় চলে আসতেছে, যে এত গোলাগুলি এবং এত মানে ফায়ারের। তারপরে আমি এসে সরাসরি ওখান থেকে ওই পুরা এলাকাটা যে এসে দেখি, আমি আমার বিওপির আগে যে বললাম একটা খাল ছিল, একটা ওই খালের পাড়ে এসে আমি অবস্থান নিলাম। খালের ওই পারে বিওপিটা একটা, ওখান থেকে আরো প্রায় 70-70 গজ পড়ে। কিন্তু তারা দেখি যে আমার লোকজন তো বিওপিতে আছে, তারা আটকা পড়ে আছে, ওখান থেকে তো যতটুকু পারে প্রতিরোধ, এবং আমার আশেপাশের যে লোকগুলি ওখানে যারা গেছে রিপোর্ট করে। কিন্তু বাই দিস টাইম বিএসএফ এর লোকজন পুরা আমার বিওপি করে। শেষ গল্পটা বলেন স্যার, কিভাবে যুদ্ধটা হলো এটা। বিএসএফ এর লোকজন আমার এলাকা ঘেরাও করে ফেলেছে পুরা, এবং আমাদেরকে দেখে তারা, হ্যাঁ, বিএসএফ এর লোকজন আমার বিওপির পিছনে চলে আসছে আমার দেশের ভিতরে। আমি মোটামুটি আমাকে এনসার্কেল করুন, কারণ যেহেতু খাল আছে, খাল পর্যন্ত আসছে, এবং আমি খালের এই পারে। তারপরে কি হলো? তারপরে তাদের সাথে গোলাগুলি শুরু হয়ে গেল, একেবারে ফ্রন্ট একেবারে। এবং তারাও যেহেতু ওখান থেকে ছিল, আমাদেরকে দেখে, আমাদের রিইনফোর্সমেন্ট দেখে, এবং তারাও টের পেয়েছে যে এখানে তো বড় একটা বিশাল একটা কোয়ান্টাম অফ ফোর্স চলে আসছে, এবং উই আর আন্ডার অ্যাটাক। এবং আমাদেরকে অ্যাটাক করার আগেই তারা দে ওপেন ফায়ার অন আস। এবং এই গোলাগুলির মধ্যেই এই যে প্রায় যে 16 জন তখন মারা গিয়েছিল, যে এই গোলাগুলিতেই তাদের 16 জন মারা গেছে, তাদেরই 16 জন মারা গেছে। আমরা যেহেতু ওখান থেকে ফ্রেশ এবং আমরা উঁচু জায়গাতে ছিলাম, আমরা তাদেরকে দেখতে ধান ক্ষেতের মধ্যে তারা পজিশন নেয়, কারণ তারা যেহেতু রাস্তাঘাট কিছুই চেনে না, তারা খোলা জায়গার মধ্যে 16 জন অন দ্য স্পটেতে আহত হয়েছে। আহত তো আরো অনেক কিছু হবে, যেগুলিকে আমরাই ওখান থেকে আহত যত না আছে, এবং কিছু আহতকে ওখানে যে হেলিকপ্টারে করে আহত পাঠিয়ে দিয়েছে। এবং ওই যুদ্ধের মধ্যে যেটা বললাম, আমি যখন ক্রস করে লাস্টে ঢোকার আগ মুহূর্তে ইন্ডিয়ান এলএমজি বা এমজির গুলিতে আমার উপরে গুলির একটা আসে, এবং ওই গুলিতে আমার রানার মারা যায়,
একেবারে আমার সাথে ইন্নালিল্লাহ। রানার এবং সিগন্যালার ওই আমার অ্যান্টিনা ওয়্যারলেসের অ্যান্টিনা দেখলে আমার ইনফেন্টিভিটি তো যে কিভাবে হ্যাঁ, PRC অ্যান্টিনা পিআরসি 77 ওইটা দেখে তারা বুঝে ফেলছে যে এটা তো নিশ্চয়ই একটা বড় কোনো কমান্ডারের কমান্ডার এখানে, হ্যাঁ। তারা ওইটা তাক করে গুলো তারপরে আপনার দেহ তো স্যার বিশাল দেখতে পারে আল্লাহ সেটা যাই হোক, আল্লাহ আমাকে বাঁচে যে তার গুলির এমন হয়েছে তার গুলি লেগে এসে আমার হাতের উপরে এসে পড়ছে। তারপরে কনক্লুশনটা কি হলো স্যার? তারপরে এই যেটা হলো বাই দিস টাইম তারা তো দেখলো যে আমাদের সাথে আর পেরে উঠছে না, দেন দে স্টার্টেড রানিং অ্যাওয়ে। আচ্ছা, হ্যাঁ, দে জাস্ট স্টার্টেড রানিং অ্যাওয়ে, যে যেভাবে পারে তখন যান প্রাণ নিয়ে পালানো আর কি। কারণ তারা যেহেতু সারা রাত পরিশ্রম করে ওখানে আছে অভুক্ত অবস্থায় তার মধ্যে, এবং তাদের ওইটাই মোরালি টোটালি দেওয়া শাটার্ড, এবং তারা ভাবছে যে বোধহয় তারা আমাদের এই বিওপিটা দখল করবে, তারপরে দুই পার্টির মধ্যে নেগোশিয়েট হয়ে পড়ুয়া আবার তারা ফেরত পাবে, বরাবরই আমাদেরকে দিয়ে দেবে। বার্গেনিংটা এইভাবে, কিন্তু ঘটনাটা উল্টা ঘটে গেছে, এবং তারপরে তাদেরকে দে হ্যাড টু রান অ্যাওয়ে। আমার এই কাউন্টার অ্যাটাকে রান অ্যাওয়ে, এবং এই যে মর্টারের গোলাগুলিও যেটা বললাম, তাদের যে এই যে ফায়ার পাওয়ারকে, যে তারা এতগুলি লোক আছে দেখে তাদের ফায়ার পাওয়ার আমাকে নিউট্রালাইজ করতে হবে। হাউ টু কমব্যাট? আমার কাছে তো এত শূন্য নয়, তারা তো বললাম যে 250-300, আমি মর্টারের গুলিও মেরেছি অনেকগুলো, এজন্য তাদের ভিতরেও অনেকগুলি হতাহত হয়েছে, যেটা পরে খোঁজ পেয়েছি। অসাধারণ স্যার, অসাধারণ একটা ঘটনা আপনি বললেন, এবং গুরুত্বপূর্ণ ঘটনা। 16 জনকে স্পট ডেট তাদেরকে করলেন, এবং আপনার 2 জন সেখানে শহীদ হয়েছে, মারা গেল। পরে পরের দিন আরেকজন মারা গেছে, 3 জন। এটা একটা বিশাল অর্জন আমাদের সে সময়ে বাংলাদেশের বিডিআর এর ইতিহাসে একটা গৌরবময় ঘটনা হিসেবে থাকবে, এবং আপনার তার কমান্ডার হিসেবেও আপনি ইতিহাসে আপনার নাম লেখা হয়ে গেছে। থ্যাংক ইউ স্যার। এ পর্যায়ে আমরা আবার বীর মুক্তিযোদ্ধার কাছে আসবো। আমরা এক মুক্তিযুদ্ধ থেকে আরেকটা ক্ষুদ্র যুদ্ধে চলে গিয়েছিলাম সত্ত্বেও স্যার আপনার যে বিশাল অভিজ্ঞতা স্যার, আসলে আপনাকে নিয়ে 30-40 মিনিটের অনুষ্ঠান আসলে আমারও তৃপ্তি হয় না স্যার। আপনাকে নিয়ে বিশাল এককভাবে আপনার ডিপ্লোম্যাটিক জীবনের একটা অনুষ্ঠান করব ভবিষ্যতে। যাই হোক, আজকে আমরা এক জায়গায় এসে থামছিলাম স্যার, সেই মুক্তিযুদ্ধের চাওয়া পাওয়ার, যে আপনারা যে অ্যাসপিরেশন নিয়ে যুদ্ধ করেছিলেন, সেখানেও 47 সালের পরে আমরা সেখানে পাইনি, আমরা বঞ্চিত ছিলাম, আমরা তাদের দ্বারা অবহেলিত ছিলাম, আমাদেরকে তারা নানানভাবে অপদস্থ করত, আমাদেরকে হেয় প্রতিপন্ন করত, যেটা মানুষকে করতে পারে না। আর সেই কারণেই মুক্তিযুদ্ধের বীজ বপিত হচ্ছিল এক এক করে, এবং সেটার আলটিমেট হয়েছিল 1971 সালের 25শে মার্চ থেকে। স্যার, এখন সেই যুদ্ধটা সম্পর্কে আপনি সংক্ষেপে বলবেন। আপনি তো সব বলেই দিলেন যে আমাদের 24 বৎসর পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্কটা এত মধুর থেকে কিভাবে একটা বিটার হলো, যে এটা সমস্ত বাঙালিদের মনকে বিষিয়ে তুলেছিল যে এদের সঙ্গে থাকার আমাদের আর সম্ভব নয়। এই সময় আবির্ভাব ঘটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক নেতা হিসাবে, এবং তিনি আনকোশ্চেনেবল লিডার হয়ে যান বা বাঙালিদের। 1970 সালে ওনার নেতৃত্বে যে আওয়ামী লীগের যে ইলেকশনটা হলো সেখানে তার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেলেন। আমিও ভোট দিয়েছিলাম সেই ভোটে স্যার। আচ্ছা, তো সেখানে এবং তখন কিন্তু মানে বঙ্গবন্ধুই ছিল শাসনকর্তা, উনি শাসন করতেন। 7ই মার্চের যে বঙ্গবন্ধুর যে ভাষণ, এটা হচ্ছে যে গেটিসবার্গের 1863 সালে 19শে নভেম্বর যে আব্রাহাম লিঙ্কন যে ভাষণটা দিয়েছিলেন, সেটা ছিল 3-4 মিনিটের ভাষণ, কিন্তু বঙ্গবন্ধুর ভাষণ ছিল বোধহয় 25 মিনিটের মতন। কিন্তু এই বঙ্গবন্ধুর এই ভাষণটা পৃথিবীর ইতিহাসে যে 100টি বিখ্যাত ভাষণ আছে, তার মধ্যে এইটা একটা স্থান দখল করে নেয়। তো এই ভাষণটা মর্মটা কী ছিল 7 মার্চ? সেটা হচ্ছে বাঙালিকে তৈরি করা, যে তোমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করো। আমি কিন্তু মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি, যে আমি মানসিকভাবে প্রস্তুত নিয়েছি ওই 7 মার্চের বক্তৃতায়। এই 7 মার্চের বক্তৃতা কিন্তু হ্যাজ ইটস ওন ইম্প্যাক্ট। এবং এই জায়গাটা আমি আসছি তৃতীয় বিশ্বাসঘাতকতার কথা আমি এখানে বলছি, যে এখানে কিন্তু সবাই প্রস্তুত ছিল যে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেবেন। আমাদের আর্মির থেকে যারা সিনিয়র অফিসার ছিল তারা বঙ্গবন্ধুকে, এবং যারা সিনিয়র আর্মি অফিসার ছিল তারা বঙ্গবন্ধুকে যে ব্রিফ করেছে যে দেখেন পাকিস্তানিরা কিন্তু তৈরি হচ্ছে যুদ্ধ করার জন্য। অনেক বড় বোঝানো হয়েছে তাকে। হ্যাঁ, এমআর মজুমদার একটা অপারেশন প্ল্যান দিয়েছেন, লাল ফিতা উড়িয়ে দাও। একদম মানে সবাই ছিল প্রস্তুত স্বাধীনতার ঘোষণার জন্য, উনি সেটা দেননি। এবং এতে কিন্তু মানুষ একটু
মানে তারা অপ্রস্তুত ছিল যেরকম একটা যে তাদের এত উৎসাহ নিয়ে তারা গিয়েছে এবং সেই উৎসাহের মধ্যে যেটা বলেন না পানি ঢেলে দেওয়া, সেই পানি ঢেলে দিয়েছে। আচ্ছা, তারপর 7ই মার্চ থেকে 25শে মার্চ বঙ্গবন্ধু, আপনি একটা স্বাধীনতার কথা বললেন যে এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এই 7ই মার্চ থেকে 25শে মার্চ পর্যন্ত উনি পাকিস্তানে ইয়াহিয়া খান ভুট্টোর সঙ্গে কি আলোচনাটা করলেন? তার মানে এইটাই আপনি যেটা মানে কনক্লুশন আসতে পারেন যে 7ই মার্চে উনি পাকিস্তানে বাংলাদেশের স্বাধীনতা চাননি। উনি ইয়াহিয়া এবং ভুট্টোর সঙ্গে আলোচনা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য। এবং এই 7ই থেকে এখানে একটা ছোট্ট প্রশ্ন আপনাকে স্যার, বঙ্গবন্ধু সে চাননি, এটা কি তার কোনো অপরাধ? আমি তো মনে করি না। হি ওয়াজ ইলেক্টেড মেজরিটি লিডার এবং উনি মেজরিটি পেয়েছেন, একটা লেজিটিমেট ভোট হয়েছে, জনগণের ভোট, দুই দেশেই হয়েছে, এবং হি ওয়াজ সাপোজ টু বি দ্য প্রাইম মিনিস্টার অফ আর্স্টওয়াইল পাকিস্তান। এটা তো তার অধিকার। এখানে কি তার চাওয়াটা এখানে কিন্তু এখানে দ্বিমত করার পোষণ নেই, দ্বিমত পোষণ করার কোনো অবকাশ নেই। এবং যে যেটা হয়েছিল নির্বাচন, সেটা পাকিস্তানেই নির্বাচন হয়েছিল, বাংলাদেশ করার জন্য নির্বাচন হয়নি। এটা পাকিস্তানের প্রধানমন্ত্রী, পাকিস্তানের রাজনীতি, পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্যই নির্বাচন হয়েছিল। কিন্তু এরপর দেখা গেল যে এই যে আপনার মার্চ মাস থেকে শুরু করে পাকিস্তানিরা যা করছিল, এতে তো ক্লিয়ার এটা বোঝা যাচ্ছিল যে দে ওয়ার নট রেডি টু গিভ হ্যান্ড ওভার দ্য পাওয়ার টু শেখ মুজিব। স্যার, আমরা আবার এই জায়গায় একটু পরেই চলে আসছি বিরতির পরে। সুপ্রিয় দর্শক, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন, আমরা আবার ফিরে আসছি। সুপ্রিয় দর্শক, আবারও স্বাগতম মুক্তির কথা অনুষ্ঠানে। আমরা কথা শুনছিলাম বীর মুক্তিযোদ্ধা মেজর আশরাফুদ্দৌলার কাছ থেকে। স্যার, আপনি বলছিলেন যে এই প্রস্তুতির সময় 7ই মার্চ এবং 25শে মার্চের মধ্যে একটা সময়, এখানে কিন্তু এই 22 তারিখে 22 মার্চ আপনার মনে আছে কি, জেনারেল আতাউল গনি উসমানী তখন কর্নেল ছিলেন এবং ইশফাকুল মজিদ, তারা রিটায়ার্ড অফিসার সৈনিকদেরকে নিয়ে বাইতুল মোকাররম থেকে একটা মার্চ পাস্ট করে গিয়ে শেখ মুজিবের বাসায় গিয়ে তাকে তলোয়ার উপহার দেয় এবং যুদ্ধের কথা বলে যে আপনি যুদ্ধ ঘোষণা করেন। তিনি কিন্তু ঘোষণা করেননি। সুতরাং আপনি বলুন স্যার এই প্রেক্ষাপটের সংক্ষেপে। যে এটা একটা আশাভঙ্গ হয়েছিল, তবুও কিন্তু বাঙালিরা তারা কিন্তু যুদ্ধের জন্য প্রস্তুত ছিল। এটা লিটারালি ইটস এ ডিক্লারেশন অফ ওয়ার, বাট শর্ট অফ ডিক্লেয়ারিং ইট, বুঝেছেন? তো এরপরে 25শে মার্চ যে পাকিস্তানের যে আমাদের পৃথিবীর ইতিহাসে একটা জঘন্যতম তারা যে গণহত্যা শুরু করেছে, এরপর কিন্তু না আওয়ামী লীগ না বঙ্গবন্ধু কারো কাছ থেকে কোনো খবর নির্দেশনা হয়েছিল। মানে উই আর জাস্ট বিকেম ডাইরেকশনলেস। তখন চিটাগং থেকে একজন অপরিচিত মেজর জিয়া, তখনকার পরবর্তীতে লেফটেন্যান্ট জেনারেল এবং বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়াউর, ওনার একটি ভাষণ, সেই ভাষণে উনি মুক্তিযুদ্ধ সূচনার কথা বলেন এবং বাংলাদেশের স্বাধীনতা উনি ঘোষণা করেন। এটা কিন্তু ইতিহাস, ইউ ক্যানট জাস্ট ডিনাই দ্যাট, ইট ইজ এ ফ্যাক্ট। এবং আমি শোনেন, আমি পশ্চিমবাংলায় কলকাতায় ইস্টার্ন কমান্ডের ওখানে একটা মিউজিয়াম আছে, 71 ওয়ার মিউজিয়াম, এবং সেখানে কিন্তু ইন্ডিয়ানরা ওখানে লিখে রেখেছে দ্যাট অন 26th March 1971 one Major Ziaur Rahman, he under the command of Sheikh Mujibur Rahman declared the liberation of Bangladesh. Oh, so nice of that. এটা ভারতে কিন্তু আছে, এটা ভারতেই আছে, এটা একটা ইতিহাস। আমরা যুদ্ধ করেছি নোয়িং ওয়েল বঙ্গবন্ধুর নামে, আমাদের যত সব গান ছিল, মুক্তিযুদ্ধের গান, যুদ্ধের গান, সব কিন্তু বঙ্গবন্ধুর নামে। আমরা সবাই ডেডিকেটেড ছিলাম বঙ্গবন্ধুর মধ্যে। কিন্তু বঙ্গবন্ধু ফিরে এসে উনি কি করলেন? একটা মানুষ যে সমস্তটা জীবন গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছেন, হ্যাঁ, গণতন্ত্রের জেল খেটেছেন বছরের পর বছর, সেই একই মানুষ কিভাবে 3 বছরের মধ্যে গণতন্ত্রকে কবর দিয়ে দিলেন? এইটা হচ্ছে আমাদের 3 নম্বর বিশ্বাসঘাতকতা। এইটা হচ্ছে একটা বিশ্বাসঘাতকতা। তারপর যুদ্ধের সময় আমাদের ভারত, আমরা মনে করি যে ভারত আমাদের বন্ধু, এটা ডিনাই করে কিছু নেই, ভারত আমাদেরকে সাহায্য করেছে। ভারতের সাহায্য না পেলে হয়তো আমাদের মুক্তিযুদ্ধ অনেক দীর্ঘায়িত হতো, কিন্তু ভারত যে সাহায্য করেছে তাদের নিজেদের স্বার্থে, সেটা যাই হোক, কিন্তু আমাদের থেকে করেছে। তারা তো আমাদেরকে, তাদের উপায় ছিল না, অবশ্যই তারা দিয়েছে। 10 মিলিয়ন, আমাদের 1 মিলিয়ন, মানে 1 কোটি 10 মিলিয়ন আমাদের বাস্তু বলে আর কি, তারা তাদেরকে দিয়েছে, চুরিও করছে এখান থেকে। না,
না সেটা হোক কিন্তু ঘটনা তো একটা। কিন্তু সেই ভারত আমরা যখন ভাবলাম যে তারা আমাদের বন্ধু, দেশ স্বাধীন হওয়ার পর আমরা কি দেখলাম? সব না, লুটপাট এটা তো করে তারা নিয়ে বন্ধুত্বের যাচ্ছে। নিদর্শন না। Thank you, my dear, my respected freedom fighter. সেইটা আমি বলছি, মানে আমি That তো is the hard ইতিহাসটা fact. বলতে। তারপরে সেখান থেকে আমরা একটা বিশ্বাসঘাতকতা পেলাম। আচ্ছা, সেটা চলে গেল। তারপর আমাদের উত্থান পতনের মধ্য দিয়ে আবার আমাদের যখন এই 2009 সালে জি, আওয়ামী লীগ ফিরে আসলো শেখ হাসিনার নেতৃত্বে, 2 মাসের মধ্যে আপনারা যে কথা BDR বলতেছেন, carnage। একটা বিডিআর একটা কার্নেজ একটা হয়ে গেল। 57 জন অফিসার, এত চৌকস অফিসার বাংলাদেশ সেনাবাহিনীর, কোনো যুদ্ধ ছাড়া তাদেরকে হত্যা করা হয়েছে এবং তাদের আজ পর্যন্ত কোনো বিচার সেটা পাওয়া যায়নি কে করেছে। সেটা একটা উদ্যোগও নেয়নি। বিশ্বাসঘাতকতা, সেটা একটা বিশ্বাসঘাতকতা। এই যে আমাদের বিশ্বাসঘাতকতা, যে আমরা ঐতিহাসিকভাবে আমরা হয়েছি ভিকটিমস অফ বিট্রিয়াল, ভিকটিমস। সেই পরিপ্রেক্ষিতে স্যার, এই যে আপনি 36শে জুলাই কথা বলেন, Exactly. সেই পরিপ্রেক্ষিতে 36শে জুলাই যে ঘটনা ঘটিয়েছেন হয়েছে, এই জন্য হয়েছে। এইটা হচ্ছে তার কালমিনেশন, ধারাবাহিকতা, culmination. culminating point. The ইতিহাসের 36th ধারাবাহিকতা। July is the culmination Culmination. of the protest of the people's আপনি কি মানুষের যে Expectation, বিরোধিতা, expectation. মানুষের যে ঘৃণা, এই যে মানুষের যে ক্রোধ, এইটা ম্যানিফেস্টেশন বহিঃপ্রকাশ ঘটেছে ওই সময়। এটা বহিঃপ্রকাশ হয়েছে আপনার 36শে মার্চ, 36শে জুলাই। কিন্তু আমি একটা সাবধান কথা বলছি, 36শে জুলাই যখন বলা হয় এটা তো দ্বিতীয় স্বাধীনতা, আমি কিন্তু এটার সঙ্গে একমত না। আপনি বাংলাদেশের 1971 সনের যে স্বাধীনতা যুদ্ধ, তার সঙ্গে কোনোটাই তুলনা করতে পারবেন না। আজকে স্যার, আমরা তুলনা করতে যাব না স্যার। আমরা রাখি, আমরা 71 সালকে 71 সালের জায়গায় রাখি, আবার 36 জুলাইকে 36 জুলাই রাখি। 71 সাল যদি না আমি আমার আসতো, দাদাকে অস্বীকার করতে পারবো না, Yes. আমার বাবাকে অস্বীকার করতে Absolutely. পারবো না হ্যাঁ, স্যার। absolutely. আমরা এই পর্যায়ে থাকি স্যার। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে আসছি। আমরা আবার আপনাকে দিয়ে শেষ করব অনুষ্ঠান। শ্রদ্ধেয় শায়েরুজ্জামান স্যার, আপনার এই দীর্ঘ পরিক্রমা জীবনের, আপনিও স্বাধীনতা যুদ্ধের সময় আমার চেয়ে 5 বছরের বড় ছিলেন, আমিও দেখেছি। আমিও সেই নৌকা মার খায় কয়েকটা ব্যালট পেপারের আমি ভোট দিয়ে আমার হাত ব্যথা হয়ে গেছিলো সেই সময়। কেননা প্রিজাইডিং অফিসার আমাদের বাসায় থাকতেন, সেই স্যার, শ্রদ্ধেয় স্যার আনোয়ার হোসেন স্যার, উনি আমাকে দিয়ে ভোট দেওয়াছেন। বৃষ্টি হচ্ছিল, কেউ আসছিল না স্যার, দিয়েছি। সেটা বাচ্চা মানুষ, ভুল করেছি না ঠিক করেছি আমি জানি না। আমার স্যার বলেছে আমি সিল মেরেছি। সেই অ্যাসপিরেশনের স্যার বলেছেন কালমিনেশন হলো সেই 36 জুলাই। আমরা দুটোকে দুই জায়গায় রাখি, দুইটারই বীরত্ব দুই রকমের, সেটা কোনোটার সাথে তুলনীয় নয়। আপনি এই 36 জুলাইয়ের কাছ থেকে এখন আপনি কি আশা করেন স্যার? জুলাই আগস্টের এই যে একটা বিপ্লবী বলা চলে, আমাদের এখন এটা যে ঘটলো, এটা একটা অনিবার্য একটা ঘটনা ছিল। এটা আমাদের উপরে আল্লাহ তাআলার একটা রহমত বলতে হবে, অশেষ রহমত। না হলে এরকম ঘটনা, যেটা আমরা কেউ হয়তো কল্পনাতেও আনতে পারি নাই, যে এইরকম একটা কাজ ওভারনাইট এরকম একটা ঘটনা ঘটে যাবে এবং সরকার এইভাবে চেঞ্জ হয়ে যাবে এবং ছাত্র জনতার যে একটা কি অভ্যুত্থান যেটা বলি না কেন আমরা, এভাবে ঘটতে পারে। সুতরাং এর থেকে আমাদের অনেক কিছু শিক্ষণীয় আছে। আমরা এর থেকে বুঝতে পেরেছি যে আমাদের জনগণ কি চায়। আমরা স্বাধীন চেতা, আমরা সার্বভৌমত্বে বিশ্বাস করি। আমাদেরকে কেউ দাবায় রাখতে পারবে না, আমাদেরকে কেউ নত করে রাখতে পারবে না। আমরা মাথা উঁচু করে বীরের মতো বাঁচতে পারি। তার মানে আপনি আশা করছেন সেই যে অ্যাসপিরেশন নিয়ে আমরা স্বাধীনতা যুদ্ধ করেছিলাম, আমি সেই অ্যাসপিরেশনে, সামাজিক ন্যায় বিচার, মানবিক মূল্যবোধ, গণতন্ত্র। রাইট, থ্যাংক ইউ সেটা আমাকে থাকতে হবে। শ্রদ্ধেয় স্যার, আপনার তো বিশাল অভিজ্ঞতা স্যার। আজকে অনুষ্ঠানটায় আমিও তৃপ্তি পাচ্ছি না, আপনিও পাচ্ছেন না। আরেকটা অনুষ্ঠান করবো, সংক্ষেপে বলেন স্যার, হোয়াট ইজ ইয়ার ইন্সপিরেশন আউট অফ দিস 36 জুলাই? আপনি দেখেন আমাদের বাংলাদেশে যতগুলো রেভলিউশন হয়েছে বিভিন্ন সময়, 71 সনে, 90 সালে, তারপর 75-এ, এবং এই যে শেষ যেটা, এটা কিন্তু শুধু এশিয়া না, পৃথিবীর ইতিহাসে কিন্তু খুব বিরল। এরকম এক পর্যায়ক্রমে একটা জাতি এত যুদ্ধ করে এসছে তাদের জন্য, তাদের স্বাধীনতার জন্য, তাদের মুক্তির জন্য। আমরা দেখছি এই অভ্যুত্থানের পর থেকে আমাদের শত্রু সংখ্যা, বিদেশি শত্রু অনেক বেড়ে গেছে। প্রতিনিয়ত সেই শত্রুরা আমাদেরকে এই সরকারকে অচল করার জন্য, আমাদের দেশকে অচল করার জন্য, অস্থিতিশীল করার জন্য তারা
প্রতিটি সময় প্রতিটি মিনিটে শুধু তারাই না, আমাদের নেইবাররা না, তারা বিদেশিদেরকে নিয়ে সেই যে আপনি যেমন এই যে তুলসী গাবার্ড আসলো, বাংলাদেশ সম্বন্ধে কি একটা এমন একটা মিথ্যা একটা ধারণা পৃথিবীর বুকে তারা ছড়িয়ে দেয়। কিন্তু সুখবর্জন হচ্ছে যে পররাষ্ট্র মন্ত্রণালয়, আমেরিকা পররাষ্ট্র মন্ত্রণালয়, তারা তার এই তুলসী গাবার্ডের বক্তব্যটাকে তারা ডিনাই করেছে মানে তারা এটাকে কোনো ভ্যালু দেয়নি। তারা বলেছে এটা একটা সুন্দর একটা আমাদের জন্য, তারা বলছে হ্যাঁ বাংলাদেশে মাইনরিটি আছে, তাদের উপর পারসিকিউশন হয়েছে, বাট উই আর হ্যাপি, উই সাপোর্ট দ্য মুভ টেকেন বাই দ্য ইন্টারিম গভর্নমেন্ট। আজকের অনুষ্ঠানের সুন্দর বক্তব্য, জ্ঞানগর্ভ বক্তব্য রাখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক স্যার। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এই মুক্তির কথা অনুষ্ঠানে এতক্ষণ যে আলোচনা করলাম, আমাদের দুটো ঘটনা নিয়ে আপনাদেরকে উপস্থাপন করলাম, আমরা দেখতে পেলাম কি সেই 71 সালের এই মার্চ মাসে আমাদের উপরে যে বর্বর আক্রমণ হয়েছিল, অন্যায্য আক্রমণ, এই দেশটাকে দুর্বল করে দেওয়ার জন্য, এই দেশটাকে নিশ্চিহ্ন করে দেওয়ার মতো একটা অবস্থার সৃষ্টি করেছিল, সেটা এক ধরনের, সেটা থেকে আমরা মুক্তি পেয়েও মুক্তি পাইনি, সেখানেও আমরা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে আমাদের সেই শান্তি ফিরিয়ে আনার জন্য। আবার সেই 36 জুলাই আন্দোলনে আমরা দেখলাম কি দেখলাম, তার আগে আপনি কল্পনা করতে পারেন মায়ের সামনে ছেলেকে হত্যা করা হচ্ছে, ছেলের সামনে মাকে ধর্ষণ করা হচ্ছে, বাবা মার সামনে ছেলেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, গুম খুন আয়নাগর, হেন কোনো অত্যাচার নাই, হাজার হাজার লোককে গুম করা হয়েছে যাদের কোনো হদিশ নাই। সেই রক্তাক্ত ইতিহাস, দিনে দুপুরে পুলিশের স্নাইপার রাইফেলের শত শত লাশ পড়ছে, সেটা কিন্তু আমরা পাকিস্তান আমলে দেখিনি। তারা হেন কোনো অত্যাচার নাই পৃথিবীর ইতিহাসে, ব্যাংক লুট করেছে, দেশ লুট করেছে, সমাজ লুট করেছে, রাজনীতি লুট করেছে, বিচার ব্যবস্থা লুট করেছে, শিক্ষা ব্যবস্থা লুট করেছে, সমস্ত মানুষগুলোকে তছনছ করে দিয়েছে। সেই শিক্ষা থেকে আমরা শিক্ষা নিয়ে অবশ্যই আমরা আবার একটি 36 জুলাইকে কাজে লাগিয়ে আমরা একটা শান্তির দেশ গড়ে তুলব ইনশাআল্লাহ। মহান আল্লাহ আমাদের সহায় হন। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।